আপনারা দেখছেন একুশে টেলিভিশন। অবৈধ সম্পদ অর্জন মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর দোষী ৮ বছরের কারাদণ্ড। হাইকোর্টে ই ভ্যালির অসম্পূর্ণ নথি দাখিল, দায় দেনা নির্ধারণে বোর্ড গঠনের বিষয়ে আদেশ কাল। চলতি সপ্তাহেই শুরু শিশুদের টিকাদান কর্মসূচি, ২১ কেন্দ্র নির্ধারণ, করোনায় কমেছে শনাক্ত হার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় কিডনি বেচাকেনা চক্র, রাজধানী থেকে ৫ জন গ্রেফতার। প্রতারক আব্দুল কাদেরের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে মুসা বিন শমশেরকে ডিবির জিজ্ঞাসাবাদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার ২১ সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: মহাসপ্তমীতে নবপত্রিকা প্রবেশ আর দেবীর চক্ষুদান, অসুর বিনাশী দুর্গার আশীর্বাদে ধরায় আসবে মঙ্গলবারতা, প্রার্থনা ভক্তদের। অবৈধ সম্পদ অর্জন মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৭-এর বিচারক শহীদুল ইসলাম এই রায় দেন। ২০০৮ সালের ১৩ই জানুয়ারিতে বাবরের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। লুৎফুজ্জামান বাবর বিএনপি জামাত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ২০০৭ সালের ২৮ মে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে যৌথ বাহিনীর হাতে আটক হন লুৎফুজ্জামান বাবর। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপন করায় ২০০৮ সালে রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রায় ১ বছর তদন্ত শেষে ১৬ জুলাই চার্জশিট দেওয়া হয়। তার বিরুদ্ধে ৭,৫,৯১,৮৯৬ টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগ আনা হয়। অভিযোগ গঠনের পর বিচার শুরু হয়। যুক্তিতর্ক শেষে গত ৪ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। প্রায় ১ যুগের বেশি সময়ে বিচারিক প্রক্রিয়া শেষে মামলার রায় দেওয়া হয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ২৬-২ এবং ২৭-১ ধারা মোতাবেক তিনি আজকে দণ্ডিত হয়েছেন। আসামির প্রাইম ব্যাংক গুলশান শাখায় যে $১০ লক্ষ অর্থাৎ ৬,৭৯,৪৯,২১৮ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জানান, তারা ন্যায় বিচার বঞ্চিত হয়েছেন। এ রায়ে তারা সন্তুষ্ট নন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা। ২০০৭ সাল থেকে জেলে আছেন এবং এটাও ওনার সাজা থেকে বাদ যাবে, সেই হিসেবে তার কোনো শাস্তি আর থাকে না, সার্ভড আউট হয়ে যায়। কিন্তু তৎসাপেক্ষেও আমরা এই কনভিকশনটাকে আমরা চ্যালেঞ্জ করি এবং এই কনভিকশনের এগেনস্টে আমরা উচ্চ আদালতে আপিল দায়ের করি। তবে এরই মধ্যে ২০০৪ সালের ভয়াবহ গ্রেনেড হামলা এবং ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ড হয়েছে নেত্রকোনা ৪ আসন থেকে নির্বাচিত সাবেক এ সংসদ সদস্যের। সাইদুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালির দায় দেনা নির্ধারণের জন্য পরিচালনা পর্ষদ গঠনের বিষয়ে কাল আদেশ দেবেন হাইকোর্ট। প্রতিষ্ঠানটি যাবতীয় নথি দাখিলের পর বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন। শাকের আরজুর রিপোর্ট। গত ১১ই অক্টোবর ই ভ্যালির যাবতীয় নথি হাইকোর্টে দাখিল করে জয়েন্ট স্টক কোম্পানিজ। তবে সবশেষ অডিট রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও ২০১৯ সাল পর্যন্ত অডিট রিপোর্ট হাইকোর্টে দাখিল করে ই ভ্যালি। এখানে একজন হয়তোবা বিচারপতি, রিটায়ার্ড বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি হতে পারে, আরেকজন হয়তোবা সেক্রেটারি, আইদার রানিং অথবা এক্স সেক্রেটারি হতে পারে, আরেকজন হয়তোবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে এবং একজন আইনজীবী হয়তোবা থাকতে পারে। এরকম ৪ জনের একটা বোর্ড হয়তোবা কালকে গঠন করবে। অনারেবল হাইকোর্ট ডিভিশন বাদী এবং বিবাদী উভয় পক্ষের আইনজীবীর বক্তব্যকে শোনেন এবং একটি অবজারভেশন দেন যে যেহেতু ই ভ্যালির ২ জন মালিক, তারা দুজনই এখন জেলে, এই অবস্থাতে একটি ইন্টারিম বোর্ড ফর্ম করে দেওয়াটা সম্ভব না।
শুনানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষের আইনজীবী বলেন, সরকার ও প্রতিযোগিতা কমিশন এই বিষয়ে কাজ করছে। সরকারের পক্ষে যে অভিযোগগুলো পিটিশনাররা করছেন এগুলো সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, আনফাউন্ডেড, এবং কোর্টকে আমি এটাও অবগত করেছি যে প্রতিযোগিতা কমিশন ইতিমধ্যে সুমোটো কিন্তু একটা রায়, একটা সিদ্ধান্ত ইভ্যালির বিষয়ে নিয়েছে। অনলাইনে বিভিন্ন অফার ও পণ্য কিনতে ভোক্তাদের নৈতিকতার বিষয়েও মন্তব্য করেন হাইকোর্ট। ভোক্তারা নিজেরা লাভবান হওয়ার জন্য বিভিন্নভাবে এই ই কমার্সের বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে জিনিসপত্র কিনে থাকে, এবং সেই লাভবান হতে গিয়ে যদি তারা ক্ষতিগ্রস্ত হন তারপরে তারা বলেন যে সরকার সেখানে দায়বদ্ধ থাকবে। গত 30 সেপ্টেম্বর ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি সব নথি তলব করেছিলেন হাইকোর্ট। সে আদেশের ধারাবাহিকতায় হাইকোর্টের প্রতিবেদন দাখিল করা হয়। একজন ক্রেতা ইভ্যালিতে পণ্য অর্ডার করে 5 মাস পর না পেয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর ই ক্যাব ভোক্তা অধিকারে বারবার অভিযোগ করেন, কিন্তু তাতেও প্রতিকার না পেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি শুরু হবে চলতি সপ্তাহে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, শিশু কিশোরদের টিকা কেন্দ্র আলাদা হবে। এদিকে গেল 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে আরও 14 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার এখনও 3%-এরও নিচে। বাকিটা আকবর হোসেন সুমনের রিপোর্টে। করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার মাসখানেক ধরেই কমছে, পাশাপাশি ধাপে ধাপে চলছে টিকাদান কার্যক্রম। অনেকটাই নিয়ন্ত্রণে করোনা পরিস্থিতি। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 14 জনের। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 27,713। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 821টি ল্যাবে 23,155টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 543 জন। মোট শনাক্ত 15,63,501। নতুন 701 জন সহ সুস্থ 15,25,148 জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার 2.35%, সুস্থতা 97.55% এবং মৃত্যুর হার 1.77%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, স্কুল শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। চলতি সপ্তাহে টিকাদান শুরু হচ্ছে। আশা করছি এই সপ্তাহের মধ্যে আমরা বাচ্চাদের ভ্যাকসিন দিতে শুরু করতে পারবো। তো আপাতত 50-100 যেটাই পারি, যতটুকু পারি এটা দিয়ে আমরা শুরু করব। আমরা অবজার্ভ করবো, তারপরে বড় রানে যাব। আপাতত আমরা স্কুলের মাধ্যমেই করব। যে স্কুলে আমরা দিতে চাই সেই স্কুলের কর্তৃপক্ষ তাদেরকে কার্ড রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদেরকে আমাদের কাছে নিয়ে আসবে। শিক্ষার্থীদের তালিকা সরবরাহ করবে শিক্ষা প্রতিষ্ঠান। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার নিয়মিত শারীরিক অবস্থা পরীক্ষা করাতে গেলে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। তবে শারীরিক কোনো জটিলতা আছে কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি। এভারকেয়ার হাসপাতালের পরিচালক ডাক্তার আরিফ মাহমুদ বলেন, কিছু পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক কিংবা দলের পক্ষ থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছুই জানানো হয়নি। নব্বইয়ের পটভূমি আর 2021-এর পটভূমি এক নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, গণঅভ্যুত্থান করে সরকার পতনের দিবা স্বপ্ন রঙিন খোয়াবে পরিণত হবে। বিএনপি নেতারা গণঅভ্যুত্থানের দিবা স্বপ্ন দেখছেন, কিন্তু তারা ভুলে গেছেন 90-এর পটভূমি আর 2021 সালের পটভূমি এক নয়। কাজে 90-এর গণঅভ্যুত্থান এখনো হবে এমন রঙিন স্বপ্ন দেখে কোনো লাভ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় কিডনি বেচাকেনা চক্র। এরই মধ্যে এই চক্রের 5 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, কিডনি রোগী ও দাতাদের পার্শ্ববর্তী দেশে নিয়ে অর্থের বিনিময়ে কিডনি প্রতিস্থাপন করত তারা। বিস্তারিত আহমেদ বাবুর রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে কিডনি প্রতিস্থাপন চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এই চক্রের 15 থেকে 20 জন সদস্য 3 ভাগে বিভক্ত হয়ে রোগী ও দাতার কিডনি প্রতিস্থাপন ও পার্শ্ববর্তী দেশে যাতায়াতের ব্যবস্থা করতেন। কারণ বাজারের র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, রোগীর কাছ থেকে 15 থেকে 20 লাখ টাকা নিলেও ডোনারদের দিতেন মাত্র 2 থেকে 3 লাখ টাকা। শাহরিয়ার ইমন, যেই ফেসবুক পেজগুলোর অ্যাডমিন, এবং আরও 5 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে কিছু পাসপোর্ট, কিছু অবৈধ জাল ডকুমেন্ট উদ্ধার করা হয়। কারিয়ার যে তার এই ফেসবুক পেজ প্রচারণার মাধ্যমে প্রায় শতাধিক ব্যক্তিকে তারা পার্শ্ববর্তী দেশে পাচার করে তারা এইভাবে কিডনি ট্রান্সপ্লান্টেশন করেছেন। এদিকে গেল 9 অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া থেকে এসএসসি পরীক্ষার্থী তরুণী অপহরণ মামলার মূল আসামি জসিমউদ্দিনকে রাজধানীর বাড্ডা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, প্রেম ও বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ায় ওই তরুণীকে অপহরণ করেন মধ্যপ্রাচ্য প্রবাসী জসিম। ভুক্তভোগী তরুণী বাসায় যাচ্ছিল, তখন তাকে জোরপূর্বক তারা গাড়িতে তুলে নিয়ে তাকে অপহরণ করে। তাকে আজকে বাড্ডা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় বাকি 4 আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানায় র্যাব। ইরফান এবং যে আশিক তাকেও আমরা খুঁজছি। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। আলোচিত ধনকুবের মুসা বিন শামশের তার স্ত্রী ও ছেলে জুবি মুসাকে জিজ্ঞাসাবাদ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বেলা 3:30টার দিকে তারা ডিবি কার্যালয়ে হাজির হন। ডিবি পুলিশ বলছে, অতিরিক্ত সচিব পরিচয় প্রতারণার অভিযোগে গ্রেফতার আব্দুল কাদেরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ মুসা বিন শামশেরের বিরুদ্ধে। মূলত কেন 10ম শ্রেণী পাশ কাদেরকে মুসা তার আইন উপদেষ্টা নিয়োগ দিলেন, কেন এই প্রতারককে 20 কোটি টাকার চেক দিলেন ও এ ঘটনা সত্যি কিনা এবং কাদেরের সঙ্গে মুসার আর কি ধরনের সম্পর্ক রয়েছে, এ বিষয়গুলো স্পষ্ট করতে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। মহাসপ্তমীতে নবপত্রিকা প্রবেশ আর দেবীর চক্ষুদানের মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজার মূল অনুষ্ঠানের। অসুর বিনাশী দেবী দুর্গার আশীর্বাদে অশুভ শক্তির বিনাশ আর মঙ্গলের আবির্ভাব হবে পৃথিবী জুড়ে, এমন প্রার্থনা সবার। স্মৃতিমণ্ডলকে সঙ্গে নিয়ে মফিউর রহমানের রিপোর্ট। ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনিতে মুখরিত মন্দির মণ্ডপ। দুর্গতি নাশিনী দেবী দুর্গার আরাধনায় উৎসবের সুর। মহাসপ্তমী তিথিতে পূজার পিঁড়িতে বসেন আনন্দময়ী মা। চক্ষুদানের মাধ্যমে ত্রিনয়নী দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়। দেবী দুর্গার 9টি রূপে নবপত্রিকা, হরিদ্রা, অশোক, বিল্লপত্র সহ 9 ধরনের গাছ একসঙ্গে করা হয়। নবপত্রিকা দেবী দুর্গার ডান পাশে স্থাপন করা হয়। দর্পণে দেবীকে মহাস্নান করানো হয়। বস্ত্র, নৈবেদ্য, ধূপ, দীপ সহ 16 উপাচারে করা হয় পূজা। মহাসপ্তমীতে পূজা দিলে সপ্ত জন্মের পাতক রাশি বিনষ্ট হয়ে যায়। আমরা কোন জন্মে কোন পাপ করেছি তা আমরা জানি না, কিন্তু সপ্ত জন্মের পাতক রাশি বিনষ্ট হয়ে যায়। অশুভ শক্তির বিনাশে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে ভক্তি নিবেদন করেন ভক্তরা। মায়ের কাছে আমরা প্রার্থনা করি যাতে মায়ে আমাদেরকে সকল মানুষকে যেন সুন্দরভাবে রাখতে পারে, পরিবার পরিজন সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি, মানুষের জন্য যেন কিছু করতে পারি। এদিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে স্থাপিত মণ্ডপ পরিদর্শন করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এই রাষ্ট্র ব্যবস্থার বেদিমূলে অনেকে আঘাত হানতে চেষ্টা করে এবং সেই আঘাত হানার মোক্ষম হাতিয়ার হিসেবে ব্যবহার করে সাম্প্রদায়িকতাকে। খুলনা নগরী সোনাপট্টি সার্বজনীন পূজা কমিটির মন্দির পরিদর্শন করেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এবছর দেবী দুর্গা মর্তে এসেছেন ঘোড়ায় চড়ে, যাবেন দোলায়। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। বিরতির পর যা থাকবে: 10 বছরে বজ্রপাতে 2800 মৃত্যু, ঝুঁকিপ্রবণ এলাকায় হচ্ছে আশ্রয় কেন্দ্র। শহীদ মিনারে নাট্য পুরোধা ইনামুল হককে শেষ শ্রদ্ধা, বনানীতে অন্তিম শয়া। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। 10 বছরে বজ্রপাতে মারা গেছে 2800 জন। মৃত্যুহার আগের চেয়ে বেড়েছে কয়েক গুণ। তাই বজ্রপাত প্রবণ এলাকায় আশ্রয় কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিচ্ছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। এরই মধ্যে ঝুঁকিপ্রবণ এলাকা চিহ্নিত করতে মাঠে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। এছাড়া বজ্রপাতে মৃত্যু ঠেকাতে 476 কোটি টাকার পৃথক একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের তাপমাত্রা বেড়েছে 0.74 ডিগ্রি সেলসিয়াস।
এতে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বাড়ছে বজ্রপাত। বছরে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে বজ্রঝড় 12.5% বেড়ে যাবার সম্ভাবনা থাকে। বজ্রপাতের সবচেয়ে ঝুঁকিপ্রবণ এলাকা হাওর অঞ্চল। বাংলাদেশের মতো বিষুবীয় অঞ্চলের দেশে এপ্রিল ও মে মাসে বজ্রপাত বেশি হয়ে থাকে। পরিসংখ্যান বলছে বজ্রপাতে প্রতি বছর কমপক্ষে 200 জনের মৃত্যু হয়। 2011 সাল থেকে 10 বছরে দেশে বজ্রপাতে মারা গেছে 2800 জন। তবে বজ্রপাতে মৃত্যু ঠেকাতে আগাম সতর্ক বার্তা দেবার প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে ত্রাণ ও দুর্যোগ সচিব জানান, পূর্বাভাস বা সতর্কতামূলক বার্তা দিতে বিভিন্ন স্থানে অত্যাধুনিক যন্ত্র স্থাপন করতে যাচ্ছে সরকার। 3টা বছর ছাড়া এবছর 318 অ্যাজ অন টুডে, আজকে পর্যন্ত 318, আর 17 এবং 18 2 বছরে 300 ক্রস করেছিল, আর বাকি সব বাড়ি 200 বা 200-র কাছাকাছি ছিল। কতগুলো মেশিন তৈরি করা হয়েছে যেগুলো 40 মিনিট আগে ডিটেক্ট করতে পারে যে বজ্রপাত হবে এবং কোথায় হবে সেটা বলতে পারে। সেই জন্য আমরা বজ্রপাতে আর্লি ওয়ার্নিং সিস্টেম দেওয়ার যে মেশিনগুলো সেগুলো আমরা বসাবো। এই সিগন্যালটা একটা অ্যাপের মাধ্যমে যাতে লোকাল পাবলিকের মোবাইলে মেসেজ যেতে পারে সেই অ্যাপ তৈরির কাজও আমরা শুরু করব। এছাড়া ঝুঁকিপ্রবণ এলাকা চিহ্নিত করে নির্মাণ করা হবে আশ্রয় কেন্দ্র। 1% জায়গায় বজ্র নিরোধক ব্যবস্থা সহ নির্মাণ করা হবে এসব স্থাপনা। একটি পাকা ঘর থাকবে এবং প্রত্যেকটা ঘরে একটি করে লাইটনিং অ্যারেস্টার দেওয়া হবে এবং যাতে 20 থেকে 25 মিনিটের মধ্যেই সতর্কবার্তা শোনার পরে যাতে মানুষ সেই আশ্রয়কেন্দ্রে যেতে পারে এবং সেখানে বজ্রপাত না হওয়া পর্যন্ত তারা অবস্থান। কৃষি ও মৎস্যজীবীদের অন্যান্য সময় ব্যবহারের জন্য এইসব আশ্রয় কেন্দ্রকে বহুমুখী করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বজ্রপাত যখন হবে তখন মেঘের মধ্যে গুরু গুরু ডাক হবে। এই গুরু গুরু ডাকের সময় পজিটিভ নেগেটিভ চার্জগুলো তৈরি হয় এবং এই চার্জ তৈরি হওয়ার 40 মিনিট পরেই বজ্রপাত হয়। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। দেশে প্রায় 25% মানুষ ভুগছেন আর্থ্রাইটিস রোগে। আক্রান্তরা পুরোপুরি সুস্থ না হলেও সঠিক সময়ে চিকিৎসা রোগ নিয়ন্ত্রণে রাখতে পারে বলছেন বিশেষজ্ঞরা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। হাড়ে তীব্র ব্যথা, কখনো বা শরীরের অস্থিসন্ধি ফুলে যাওয়া, এ ধরনের ব্যথাই মূলত আর্থ্রাইটিস বা বাত ব্যথার লক্ষণ। পঙ্গুত্বের একটি বড় কারণ হলো আর্থ্রাইটিস। পুরুষদের থেকে নারীরা এ রোগে বেশি আক্রান্ত হয়। বয়স 65 এর বেশি হলে অস্টিও আর্থ্রাইটিস হওয়ার ঝুঁকি বাড়ে। 45 বছর বয়সী পুরুষদের এবং 45 পরবর্তী নারীদের এ রোগ বেশি হয়। অনেক সময় যাদের ওজন বেশি তাদের ক্ষেত্রেও এ রোগটি বেশি দেখা যায়। ব্যথা হলে মূলত এত পরিমাণে ব্যথা হয়, হাত পা কাঁপতে থাকে, ফুল শরীর ব্যথা করে। 17-18 বছর ধরে একই নাগারে এই অবস্থায় চলছে, মানসিকভাবেও নিজে অনেক কষ্টে আছে। চিকিৎসক জানান, ঘুম থেকে ওঠার পর শরীরের কিছু অংশে ব্যথা এর লক্ষণ। এছাড়াও হাতের আঙুল, পায়ের পাতায় সমস্যা, শারীরিক দুর্বলতা, জ্বর অনুভূতিও হয়। অনেক ক্ষেত্রে আবহাওয়া ও বংশগত কারণেও আর্থ্রাইটিস হয়ে থাকে। প্রতিরোধে শারীরিক ব্যায়াম, টেনশন না করা এবং প্রচুর পানি সহ নিয়ম মাফিক খাবার খাওয়ার পরামর্শ তাদের। আমরা যদি বলি যে অস্টিওআর্থ্রাইটিস, যার হাঁটুতে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, এরকম যে বাতের কষ্টটা যেখানে জ্বর জারি থাকে না, জয়েন্টটা খুব বেশি ফুলেও যায় না, এই ধরনের বাতের প্রকোপ মেয়েদের বেশি, কিন্তু অ্যাজ এ হোল এটা প্রায় 10%। আর দেরি নয়, আর্থ্রাইটিস চিকিৎসার এখনই সময়। এ স্লোগানে পালিত হচ্ছে বিশ্ব আর্থ্রাইটিস দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে। সকল বিশেষজ্ঞগণ, সে যে যেখানেই থাকেন না কেন, প্রয়োজনে তাকে আমরা এখানে কাজে লাগাতে চাই। আর্থ্রাইটিস যেন বড় কোনো পর্যায়ে না যেতে পারে, সেজন্য ব্যথাকে গুরুত্ব দিয়ে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। প্রথমবারের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে গানের রয়্যালিটি অর্থ পেলেন প্রয়াত সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর পরিবার। ইউটিউব, আইটিউন, ফেসবুক এবং অ্যামাজন সহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে বাচ্চুর রেজিস্টার্ড অ্যাকাউন্টে এই রয়্যালিটি জমা হয়। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। রূপালী গিটার ছেড়ে সত্যি চলে গেলেন আইয়ুব বাচ্চু। মাত্র 56 বছর বয়সে 2018 সালের 18 অক্টোবর এই ঘুম ভাঙা শহরে চিরতরে ঘুমিয়ে গেলেন বাংলার এই গিটার লিজেন্ড।
যাওয়ার আগে অভিমানী সুরে গেয়ে গেলেন আর বেশি কাঁদালে উড়াল দিব আকাশে। জনপ্রিয় এই গিটার জাদুকর আকাশে উড়াল দিলেও রেখে গেছেন অসংখ্য গান। শিল্পীর সেসব সৃষ্টিকর্মের সংরক্ষণ সত্ত্ব, সুরক্ষা এবং ডিজিটাল আর্কাইভিংয়ের উদ্যোগ নেয় জেডাম স্টুডিও। এর মাধ্যমে ইউটিউব, আইটিউন, ফেসবুক এবং অ্যামাজন সহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে বাচ্চুর রেজিস্টার্ড অ্যাকাউন্ট এবি কিচেনে জমা হয় রয়্যালিটির অর্থ। আইয়ুব বাচ্চুর সহধর্মিণী ফেরদৌস আক্তারের হাতে রয়্যালিটি থেকে আসা 4 লাখ এবং গ্যাক মিডিয়া বাচ্চুর গান ওটিটি প্ল্যাটফর্মে ব্যবহারের জন্য আরও 5 লাখ টাকার চেক তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, কপিরাইট বোর্ডের মাধ্যমে দেশের অন্যান্য শিল্পীদেরও এ ধরনের সহায়তা দেয়া হবে। এই শিল্পীকে তো সরকার স্বীকার করে যে তারা আমাদের শিল্পী, এই স্বীকৃতিটা তারা তো পেলেন। এই জায়গাটি তো আমরা চেষ্টা করি প্রতি বছর 200, 400, 500, 1000 শিল্পীকে আমরা এই সঙ্গীত বিমার আওতায় আনার জন্য। এছাড়া কপিরাইট লঙ্ঘন হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মন্ত্রী। আমরা নিশ্চিত করার জন্য চেষ্টা করছি। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নাট্যাঙ্গনে পুরোধা অভিনেতা শিক্ষক ডক্টর ইনামুল হক রণাঙ্গনে মুক্তিযুদ্ধের সঙ্গে স্বপ্ন দেখেছিলেন সাংস্কৃতিক মুক্তির। স্বাধীনতা ছিনিয়ে এনে বাকি জীবন উৎসর্গ করেছেন রঙ্গমঞ্চে। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে সমাহিত করা হয় এই গুণী শিল্পীকে। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ডক্টর ইনামুল হক 1943 সালের 29 মে ফেনীতে তার জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে স্নাতকোত্তর, পরে যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে পিএইচডি। সমৃদ্ধ শিক্ষা জীবন থেকেই যুক্ত হন নাট্যাঙ্গনে। মুক্তিযুদ্ধ পরবর্তী সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা। সোমবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী মানুষটি। কেন্দ্রীয় শহীদ মিনারে জানানো হয় শেষ শ্রদ্ধা। অর্ধশত বছরের সহকর্মীরা ডক্টর ইনামুল হকের মৃত্যুতে শোক বিহ্বল। এনাম ভাইরা চলে যাচ্ছেন, অনেকে চলে গেছেন, এবং সেই সত্যটি কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আসলে মূল সংস্কৃতির জায়গায় হচ্ছে একটা দেশের আসল পরিচয়। চলে গেলেন, এখন আমরা চেষ্টা করব একজন সম্পাদককে দিয়ে তার যে টেক্সটগুলো বইগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে তাকে ধরে রাখা। তার এই মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি, নাট্য অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি, সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। মূলধারার সংস্কৃতির জন্য গোটা জীবন বয়ে নিয়েছেন নাট্য ব্যক্তিত্ব ইনামুল হক। এই মুহূর্তে এই মানুষটি অনিবার্যভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, সেই মানুষটিকেও আমরা হারিয়ে ফেললাম। মানুষের মৃত্যু হবে, কিন্তু উনি না থাকায় আমাদের দুঃখটার মধ্যে সান্ত্বনা দেওয়ার লোক থাকলো না। সাংস্কৃতিক আন্দোলনে খুব গুরুত্বপূর্ণ একজন নেতৃস্থানীয় মানুষকে হারালো। শ্রদ্ধা নিবেদন শেষে তাকে নেওয়া হয় কর্মস্থল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। জানাজায় অংশ নেন সহকর্মীরা। পৃথিবীর রঙ্গমঞ্চ ছেড়ে তার শেষ ঠিকানা বনানী কবরস্থান। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম 150 বছর ধরে সুনাম অক্ষুণ্ণ রেখে চলেছে এই মিষ্টি। বাঙালি যে কোনো আয়োজনে ভোজন রসিকদের কাছে অপরিহার্য পোড়াবাড়ির এই চমচম, তাই তো এটিকে বলা হয় মিষ্টির রাজা। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। টাঙ্গাইল শহরের পাঁচানী বাজারের মিষ্টান্নের দোকানগুলোতে শোভা পাচ্ছে পোড়াবাড়ির চমচম। গুণমান আর স্বাদ অটুট থাকায় আজও এই চমচম সবার পছন্দ। প্রবীণরা বলেন, ব্রিটিশ আমলে আসাম থেকে আসা দশরথ গৌড় নামে একজন ধলেশ্বরীর পানি ও ঘন দুধ দিয়ে এই চমচম তৈরি শুরু করেন। সেই থেকে 150 বছর ধরে চলছে এই মিষ্টি তৈরি।
আমার নানা দশরথ চন্দ্র গুড়, উনি প্রথমে এই পোড়াবাড়ির ঘাটে মিষ্টির দোকান করেন। এইখানে যত মাল টাঙ্গাইল টুঙ্গাইল ময়মনসিংহ যোগাযোগ এইটাই ছিল আগে নদীপথে। এইখান থেকে আপনার এই চমচমের নামটা হয়। ব্যবসায়ী ছিল, তার এই দোকানটা পুইরা যাওয়ানে তখন এই বাজারটার নাম হয়ে গেল পোড়াবাড়ি। তারপরে থেকে এই পোড়াবাড়ি, এই মিষ্টিটার নাম পোড়াবাড়ি বাজারের জন্য বিখ্যাত হইল। শহর থেকে 5 কিলোমিটার পশ্চিমে ধলেশ্বরী নদীর তীরে পোড়াবাড়ি গ্রাম। এখানেই ভিড়ত স্টিমার। সে সময় গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে সুস্বাদু এই চমচমের সুনাম। ব্রিটিশরা ব্যবসা বাণিজ্য করার জন্য ওই পোড়াবাড়িতে লঞ্চ, স্টিমার, জাহাজ এগুলো নিয়ে ভিড়ে ওনারা ব্যবসা বাণিজ্য করার জন্য আসতো। ওনারা এসে আমাদের সন্তোষে জমিদার বাড়িতে উঠতো। জমিদাররা তাদেরকে উপঢৌকন হিসাবে এই মিষ্টিগুলো দিত। ইউরোপ, আমেরিকা, মিডল ইস্ট এগুলোরই যায়, কাস্টমার নিয়ে যায়। কারিগররা জানান, এখন শহরের প্রাণকেন্দ্রে বিশাল এলাকা জুড়ে তৈরি হচ্ছে সুস্বাদু চমচম। দুধের মাওয়াটা কইরে ওই চমচমটা জলা দিয়ে, শিরার থেকে জলা দিয়ে, মানে রস বান্না থাকে চমচমের মধ্যে, ওই শুকনা যে পাউডার জাতীয় মাওয়া, ওই মাওয়াটা আমরা চমচমে মিশাই। টাঙ্গাইলের বাজারে পোড়াবাড়ির বিখ্যাত এই চমচম প্রতি কেজি বিক্রি হয় 200 থেকে 300 টাকায়। রত্না সামান, 21শে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। ভাসানচরে ইউএনএইচসিআর এর মানবিক সহায়তার চুক্তি, কক্সবাজারে রোহিঙ্গাদের আনন্দ সমাবেশ। আফগানিস্তানকে 70 কোটি ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন, মেলেনি তালেবান সরকারের স্বীকৃতি। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। ভাসানচরে মানবিক সহায়তা কার্যক্রমে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর সংযুক্ত হওয়ায় আনন্দ প্রকাশ করেছে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গারা। উখিয়া, কুতুপালং, মেঘা ক্যাম্পের বিভিন্ন জায়গায় জড়ো হয়ে আনন্দ প্রকাশ করে তারা। সে সময় মিষ্টি বিতরণ করা হয়। উখিয়া, কুতুপালং ক্যাম্পের ইনচার্জ জানান, স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের তালিকা তৈরি করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে চুক্তি হওয়ায় ভাসানচরে 1 লাখ রোহিঙ্গার মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত থাকবে ইউএনএইচসিআর। এতে খুশি রোহিঙ্গারা। ইউনিসিআর WFP যে বিভিন্ন ধরনের ইনজিও কর্মকর্তাসকল এখন সাপোর্ট দিবলা বলি কি হয়ে বাধ্যগত হয়ে ওকে হয়ে ভাসানচর যাইবল্লা বলি এরা এখন গভর্নমেন্টের সাথে এগ্রি হয়ে ইয়ান আর খুব খুশি। ভোজন রসিক বাঙালির চুলো থেকে গল্প, কবিতা সবখানে ইলিশের দাপট। স্বাদে গন্ধে তাই ইলিশের বিকল্প মেলা দায়। ইলিশ আহরণে নিষেধাজ্ঞাও বেশ কঠোর। বিশেষজ্ঞদের আশা, এতে উৎপাদন যেমন বাড়বে তেমনি দেখা মিলবে কাঙ্ক্ষিত ইলিশের। মফিউর রহমানের রিপোর্ট। গান, গল্প, কবিতা কিংবা মুখরোচক স্বাদের কথা বাদই দিলাম, ভৌগোলিক পণ্য হিসেবেও স্বীকৃত বাংলাদেশের ইলিশ। বিশ্বের সিংহভাগ ইলিশ উৎপাদন করে বাংলাদেশ। হিসেব বলছে 2019-20 অর্থ বছরে উৎপাদন হয় 5,50,000 মেট্রিক টন, যা সারা বিশ্বের ইলিশ উৎপাদনের 86%। আর গেল 10 বছরে ইলিশের উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ। আশ্বিন মাসে পূর্ণিমার আগে পরে মিলিয়ে 11 দিনের নিষেধাজ্ঞা আছে এ মাছ ধরায়। ইলিশ রক্ষায় 2008 সালে প্রক্রিয়াটি শুরু হয়েছিল। অল্প দিনে এর সুফল মেলে। গবেষণায় উঠে আসে, শুধু পূর্ণিমায় নয়, এই সময়ে অমাবস্যাতেও ডিম ছাড়ে ইলিশ, যে কারণে পূর্ণিমার সঙ্গে অমাবস্যা মিলিয়ে টানা 22 দিনের নিষেধাজ্ঞা আসে। এই সময় আমরা দেখেছি যে মা ইলিশ সবচেয়ে পরিপক্ক থাকে। এখান থেকে 22 দিন যদি আমরা বন্ধ করে দেই, তাহলে কি হবে, যে মাছগুলো পরিপক্ক মা মাছগুলি তারা ডিম ছাড়ার সুযোগ পাবে। আবার এই 22 দিনের মধ্যে যারা পরিপক্ক নয় তারাও কিন্তু কনসিকুয়েন্টলি পরিপক্কতা পাবে 22 দিন পরে। জেলেদের স্বার্থ রক্ষায় ত্রাণের পাশাপাশি আরও কিছু পদক্ষেপ গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। 40 কেজি প্রতি মাসে যে চাল দেওয়া হচ্ছে সেটি সর্বকালের সব থেকে বেশি দেওয়া হচ্ছে। আমি মনে করি এর সাথে এই 20 দিনের জন্য আরও 1500 টাকা যদি দেওয়া হতো, তাহলে জেলে সম্প্রদায়ের যে আজ কষ্ট সেটি থাকতো না এবং তারা আর এই আইন ভাঙার প্রতি আগ্রহী হতো না। মৎস্য আহরণের প্রায় 12% মেটায় ইলিশ। দেশের প্রায় 12 থেকে 13%
যে মাছের যে উৎপাদন সেটা কিন্তু ইলিশ একা দিচ্ছে। অর্থাৎ এদিক দিয়ে এটা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটা মৎস্য উপাদান আমরা বলতে পারি। রপ্তানি ইলিশে ভাগ্য বদলেছে অনেকের। ইলিশ সারা বাংলাদেশের চাহিদা মেটাতে সক্ষম, সেই সাথে সাথে কিয়দংশ আমরা বন্ধু প্রতিবেশীকে দিতে পারছি, এমনকি বাইরেও প্রয়োজনে কিছু কিছু পরিমাণ এক্সপোর্ট করতে পারছি। ইলিশের উৎপাদন বৃদ্ধিতে আরও বেশি গবেষণা প্রয়োজন, দাবি তাঁদের। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার SIBL ব্যবসা বাণিজ্যের খবর। দরপতন অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া 275টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র 93টির, কমেছে 244টির, আর অপরিবর্তিত ছিল 38টির দর। ডিএসইর প্রধান সূচক DSEX 31 পয়েন্ট কমে নেমে আসে 7313 পয়েন্টে। আর দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1863 কোটি 80 লাখ টাকা। সূচক কমেছে অপর স্টক এক্সচেঞ্জ CSEতেও লেনদেন হয়েছে 63 কোটি 6 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এবারে সংস্কৃতি সংবাদ। পর্দা নামল গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসবের। 140টি দলের সংস্কৃতি কর্মীদের 12 দিনের মিলন মেলা ভাঙল বঙ্গবন্ধু ও বাংলাদেশকে নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে। বাউল গান, নৃত্য আর নাটকে শেষ দিনেও উৎসব মুখর ছিল শিল্পকলা একাডেমি। আদিত্য মামুনের রিপোর্ট। দেশের সর্ববৃহৎ সাংস্কৃতিক উৎসবের পর্দা নামল। জমকালো আয়োজনের শেষ দিনেও শিল্পকলা একাডেমিতে ছিল চোখে পড়ার মতো দর্শক শ্রোতা। মুক্তমঞ্চে সমাপনী দিনের আয়োজনে বাউল গানের ঝংকার, সঙ্গীত ও নৃত্যকলায় মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের বাঙালি বাংলাদেশ ও বঙ্গবন্ধু শিরোনামে বর্ণিল পরিবেশনা। নৃত্য আর গানে তুলে ধরা হয় 1947 থেকে বর্তমান বাংলাদেশকে। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে শব্দ নাট্যচর্চা দলের নাটক মন কেড়েছে দর্শকের। মধ্যবিত্ত জীবন সংসারের কথকথায় ধ্বনিত হয় সবারই কথা। চরম রাজনৈতিক আবহের নাটক একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার। ঢাকা থিয়েটারের এই নাটকে বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপট চিত্রিত হয়েছে। সংস্কৃতি কর্মী ছাড়াও দর্শক শ্রোতাদের এই মিলন মেলা আবারও জমবে সামনের বছর। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি রবিনহুডের খবর দিয়ে। তারুণ্যের স্বপ্নচারী চরিত্র রবিনহুড, যিনি ধনীদের সম্পদ লুট করে বিলিয়ে দেন গরিবের মাঝে। বাস্তবে বহু মানুষ আছেন যারা হতে চান পরোপকারী রবিনহুডের মতো, কিন্তু কেমন তারা? বাকিটা মিনারা দিবা রিপোর্টে। জীবে প্রেম করে যেজন, সেইজন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের এই বাণী বদলে দিয়েছে সাদামাটা জীবনের রং। প্রাণীর প্রতি ভালোবাসার কারণে খ্যাতি পেয়েছেন রবিনহুড নামে। ইচ্ছে থাকলেও নগর নাভিশ্বাসে প্রাণী কিংবা অন্য জীবের পাশে দাঁড়ানো হয় না অনেকের। টাকা পয়সা ছাড়াই প্রাণীকুলের বিপদে ছুটে যান রবিনহুডের দল। বিপদগ্রস্ত যে কোনো প্রাণী আটকে বা ফেসে গেলে জাতীয় জরুরি সেবা 999 ফোন করলে আমরা ভলেন্টারি স্বেচ্ছাসেবী একটি টিম গিয়ে উদ্ধার করে দিয়ে আসি। মহতী উদ্যোগ পুরো দেশে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেন তারা। অন্যান্য যারা ডিফেন্স আছে তারা যেমন একটা সরকারি পৃষ্ঠপোষকতা পায়, এই ধরনের পৃষ্ঠপোষকতা যখন আমরা পাবো তখন আমরা আমাদের এই কর্মকাণ্ডের জায়গাটা আরও বড় করতে পারবো এবং সারা দেশব্যাপী মানুষের মধ্যে এই প্রাণী সচেতনতার বিষয়টি সরিয়ে দিতে পারবো। এসব কাজে প্রতিকূলতাও কম নয়। কোমল স্বভাবের পাশাপাশি আছে হিংস্র প্রাণীও। ঝুঁকি ঝামেলা মাথায় রেখেই তাই কাজ করতে হয় রবিনহুডদের। বাংলাদেশে প্রাণী নিষ্ঠুরতা সম্পূর্ণরূপে বন্ধ করা গভর্নমেন্টের সহায়তায়, পাশাপাশি
যত ধরনের বিপদগ্রস্ত পশু প্রাণী থাকবে আমরা উদ্ধার করতে চাই। স্রষ্টার সৃষ্টিকে ভালোবেসে আগামী দিনে আরও বেশি চ্যালেঞ্জের কাজ করার প্রত্যয় জানান রবিনহুডের দল। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অবৈধ সম্পদ অর্জন মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবুর দোষী 8 বছরের কারাদণ্ড। হাইকোর্টে ই-ভ্যালির অসম্পূর্ণ নথি দাখিল, দায় দেনা নির্ধারণে বোর্ড গঠনের বিষয়ে আদেশ কাল। চলতি সপ্তাহেই শুরু শিশুদের টিকাদান কর্মসূচি, 21 কেন্দ্র নির্ধারণ, করোনায় কমেছে শনাক্ত হার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় কিডনি বেচাকেনা চক্র, রাজধানী থেকে 5 জন গ্রেপ্তার। প্রতারক আব্দুল কাদেরের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে মুসা বিন শমশেরকে ডিবির জিজ্ঞাসাবাদ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।